প্রকৃত সুখ। বিয়ের বছর খানেক হয়ে গেল, তবুও আবিদ আজ পর্যন্ত নিধির মুখে শুনিনি যে ঘর আলো করে নতুন অতিথি আসবে। এই নিয়ে আবিদ খুব চিন্তায় আছে। তার খুব শখ কেউ ঘর জুড়ে ছোটাছুটি করবে, অস্পষ্টভাবে বাবা পাপা বলে ডাকবে, কিন্তু স্বপ্ন পূরণের কোনো লক্ষণ দেখছে না। তার ছোট পরিবারটা বেশ হাসি খুশি। বাবা মা গ্রামে চলে গেছেন, বাকি জীবনটা সবুজ শ্যামলার মাঝে কাটাতে চান। মাঝে মাঝে এসে কিছুদিন থেকে যান। দিনগুলো আবিদের কাছে সবচেয়ে সুখের মনে হয়। আবিদ একটা সরকারি চাকরি করে, সততার সাথেই কাজ করে, বেতন মোটামুটি ভালো, তাই আর্থিক অভাব খুব একটা পীড়া দেয় না। পীড়া দেয় শুধু নতুন অতিথির চিন্তায়, ডিলারে। আমাদের মনে হয় ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। নিধি বেশ অবাক হয়ে চোখ তুলে তাকালো। কি ব্যাপারে? কি হয়েছে? তুমি কি ব্যাপারটা লক্ষ্য করছো না? কি ব্যাপারে? আজ প্রায় 1.5 বছর হয়ে গেল, তবুও আমাদের ঘরে সন্তানের আনন্দ দেখা যায়নি। নিধি কিছু বলল না, চুপ হয়ে গেল। এই কথাটার বলায় নিধির চেহারায় কেমন যেন পরিবর্তন এসেছে। একটা ভয় ভয় ভাব নিধির চেহারায় দেখা যাচ্ছে। ভয়ের কারণ আবিদ ঠিকই বুঝলো। নিধি হয়তো ভাবছে যদি ডাক্তার রিপোর্টে এমন কিছু আসে যে নিধি মা হতে পারবে না, তখন হয়তো তার উপর আবিদের ভালোবাসা কমে যাবে। কিন্তু আবিদ জানে এমন কিছুই হবে না। নিধিকে সে ভালোবাসে, শেষ নিঃশ্বাস পর্যন্ত নিধির হাত ছাড়বে না, প্রয়োজনে সন্তান দত্তক নেবে। আবিদ নিধিকে অনেক বুঝিয়েও রাজি করাতে পারল না। ডাক্তারের কাছে যেতে নিধি রাজি নয়। অবশেষে আবিদ নিজেই গেল। এমনও তো হতে পারে তার সমস্যা আছে। অফিস থেকে সোজা মেডিকেল এসে ডাক্তার দেখালো, বেশ কিছু টেস্ট দিল, সেগুলো করিয়ে বাসায় এলো। ব্যাপারটা নিধিকে জানালো না। 2 দিন পর রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখালো। আবিদও বেশ চিন্তায় ছিল, যদি নেগেটিভ আসে তবে কি করবে। প্রতিটি মেয়েই চায় সন্তান গর্ভে ধারণ করতে, শত কষ্ট সহ্য করে তাকে জন্ম দিয়ে মাতৃত্বের সুখ নিতে। কিন্তু আবিদের জন্য যদি নিজেই সুখ থেকে বঞ্চিত হয়ে থাকে, তবে নিধির পরবর্তী পদক্ষেপ কী হবে? এখন যেভাবে ভালোবাসে, তখনই কি সেই একইভাবে ভালোবাসবে? এসির রুমে বসেও আবিদ কেমে গেছে। এখন আবিদ বুঝতে পারছে কেন নিধি ডাক্তার দেখাতে রাজি ছিল না। অবশেষে ডাক্তারের কেবিনে আবিদের ডাক পড়ল। আবিদ ভেতরে গেল। রিপোর্ট দেখার পর ডাক্তার জানালো রিপোর্ট ঠিক আছে, কোনো সমস্যা নেই। আবিদের বুক থেকে যেন পাথর নামলো। আবিদ মেডিকেল থেকে বেরিয়ে এলো। বাইরে পা রাখতেই মনে পড়ল, যেহেতু তার কোনো সমস্যা নেই, তাহলে সমস্যাটা কি নিধির? এটা ভাবতেই আবিদের মনে অজানা ভয় চেপে ধরল। নিধি যদি এটা জানতে পারে তবে কি করবে? আর তার মা বাবার পদক্ষেপ কি হবে? আবিদ বাসায় ফিরল। আবিদের গোমরা মুখ দেখে নিধি বলল, আজ মুড অফ কেন? অফিসে একটু ঝামেলা চলছে। ঘুষ নেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে নাকি? খবরদার ওদিকে পাও দিবে না। আমি এটুকুতেই খুশি, তুমিও খুশি থাকো। আবিদ হাসি দিয়ে বলল, তোমার মতো স্ত্রী যদি সব সরকারি লোকের ঘরে থাকতো, তবে দেশের দুর্নীতি অনেকাংশেই কমে যেত। অনেক সৎলোক স্ত্রীর আকাশচুম্বী চাহিদা মেটাতেই ঘুষ নিতে বাধ্য হয়। যাও ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। আবিদ মনের কথা মনেই চেপে রাখল। নিধির প্রতি ভালোবাসার কোনো কমতি রাখল না। এখন প্রতিদিন অফিস থেকে ফেরার সময় ফুল, চকলেট, কাচের চুড়ি এসব নিয়ে আসে। যখন তখন ছড়িয়ে ধরে, নিধির কপালে উষ্ণ ভালোবাসা ছড়িয়ে দেয়। এসব দেখে একদিন নিধি বলল, কি জানা, ইদানিং এত ভালোবাসা দেখাচ্ছেন কেন? বারে, তোমাকে ভালোবাসবো না তো কাকে বাসবো? তা তো বুঝলাম, কিন্তু হঠাৎ এত ভালোবাসা উঠতেই পড়ছে যে? সন্দেহ হচ্ছে মনেতে। 18 বছরের কিশোর এসে ভর করেছে। কেটে গেল আর কিছু মাস। এই কয়েক মাসে আবিদ সন্তানের কথা একবার বলেনি। আর কিছুদিন যাক, তারপর সন্তান দত্তক নেওয়ার কথাটা নিধিকে জানাবে। একদিন অসুস্থতার কারণে নিধিকে হাসপাতালে ভর্তি করাতে হলো। সুস্থ মানুষ হঠাৎ এত অসুস্থ হয়ে পড়ল, আবিদ ঘাবড়ে গেছে। এতটাই ঘাবড়ে গেছে যে বাবা মাকে শহরে নিয়ে এসেছে। হাসপাতালে ভর্তি করানোর 2 দিন পর আবিদ এখন ডাক্তার নীলার চেম্বারে বসে আছে। উনি নিধির ট্রিটমেন্ট করাচ্ছেন। ডাক্তার, নিধির কি হয়েছে? কিছুদিন আগেও তো বেশ ভালো ছিল, হঠাৎ এমন কি হলো? এটার জন্য আপনারা দুজনেই দায়ী। আমি? হ্যাঁ, কিন্তু কিভাবে? আমি তো আজ পর্যন্ত নিধির ওপর হাতও তুলিনি। অতিরিক্ত জন্ম নিরোধক ইঞ্জেকশন নেওয়ার কারণে নিধির শরীরে কিছু সেল কাজ করা বন্ধ করে দিয়েছে। সেল মানে কোষ বা টিস্যু। মানুষের শরীরের প্রতিটি অঙ্গ কোষ বা টিস্যু নিয়ে তৈরি। মানুষের শরীরে অজস্র কোষ আছে। এগুলোর কোনো একটা যদি কাজ বন্ধ করে দেয়, তবে ধীরে ধীরে শরীরও কাজ বন্ধ করে দেয়। রিপোর্ট হাতে নিয়ে ডাক্তার নীলা অবাক। ডাক্তার নীলা আবার বললেন, আপনারা কি জানেন না এসব ইঞ্জেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া হয়? এমনকি মা হওয়ার ক্ষমতাটাও নষ্ট হতে পারে। অতিরিক্ত ইঞ্জেকশন নেওয়ার কারণে নিধিরও তাই হয়েছে। এই যাত্রায় বড় কিছু হয়নি, তবে ভবিষ্যতে খেয়াল রাখবেন। সন্তান নিতে না চাইলে নিয়ন্ত্রণটা নিজেদের উপর রাখুন। শরীর আল্লাহর দেওয়া, বিজ্ঞানের নয়।
আপনি যত বেশি বিজ্ঞান নির্ভর হবেন তত আপনারই ক্ষতি। কথাগুলো ডাক্তার হিসেবে নয়, মানুষ হিসেবে ভুল না। আপাতত কিছু ভিটামিন দিলাম, এগুলো নিয়মিত রাখবেন। আবিদ চুপচাপ বেরিয়ে এলো। ডাক্তার নীলার কথায় আবিদের মাথা ঝিম মেরে আছে। নীলা যা বলল সেই অনুযায়ী নিধি জন্মনিরোধক ইঞ্জেকশন নিয়েছে, কিন্তু আবিদ এই ব্যাপারে কিছুই জানে না। ডিসচার্জ করে নিধিকে বাসায় আনা হলো। ভিটামিনের অভাব বলে সত্যটা চাপা রাখলো আবিদ। কিছুদিন বাবা মা ছিল, তাই নিধিকে কোনো জিজ্ঞাসাবাদ করেনি আবিদ। বাবা মা যাওয়ার পর এক রাতে ডিনারের পর আবিদ নিধিকে বলল, আমি কি তোমাকে কখনো বলেছি যে এখন সন্তান নেব না? না তো, তাহলে তুমি জন্মনিরোধক ইঞ্জেকশন নিতে কেন? আবিদের কথা শুনে নিধি চুপ হয়ে গেল। কি হলো, জবাব দাও। আসলে আমি সন্তানের জন্য প্রস্তুত ছিলাম না, সেটা তুমি আমাকে জানাতে পারতে। আমার অগোচরে তুমি কেন এটা করলে? এটা কি এক প্রকার আমাকে ধোঁকা দেওয়া না? তুমি এভাবে রিয়াক্ট করছো কেন? বিয়ের পরপরই সন্তান নিতে হবে এমন নিয়ম আছে নাকি? মাত্র বিয়েটা করলাম, আগে লাইফটা এনজয় তো করি, তারপর না হয় সন্তান নিয়ে ভাবা যাবে। এনজয়? কিসের এনজয়? বিয়ে মানে দায়িত্ব, আর তুমি বলছো এনজয়? ছিনিয়ে দিচ্ছি, আমি তোমার থেকে এমনটা আশা করিনি। আরে তুমি এভাবে রাখছো কেন? ওকে ফাইন, আমরা এবছরই সন্তান নেব, এবার খুশি? নিধি, আমি তোমাকে বিয়ে করেছিলাম তোমাকে সর্বদা পর্দায় দেখে। ভেবেছিলাম তোমার লাইফস্টাইল ইসলামিক পদ্ধতিতে চলে, কিন্তু এখন দেখছি তোমার মাঝে ইসলামের বিন্দুমাত্র জ্ঞান নেই। একটা হাসি দিয়ে আবিদ আরো বলল, তুমি কি ভাবো সন্তান হাতের মোয়া? সন্তান হলো আল্লাহর নিয়ামত, তিনি যাকে খুশি তাকে দেবেন। তার ইচ্ছে হলে ছেলে দেবেন, ইচ্ছে হলে মেয়ে দেবেন, এতে মানুষের কোনো হাত নেই। আমার রবিফাকে দেখো, 10টা বছর তারা সন্তানের জন্য ডাক্তার, কবিরাজ, মসজিদ, মাজার সব জায়গা ঘুরছেন। ডাক্তাররা বলে দিয়েছেন তাদের সন্তান হবে না। অনেক ঘোরাঘুরির পর তারা একটা সন্তান দত্তক নিয়েছিল। এর পরের বছরই ফুফার একটা মেয়ে হলো। আল্লাহর পদে পদে দেখিয়ে দেয় যে বিজ্ঞানের ওপরে তিনি, তবুও আমরা বুঝতে চাই না। নিধি চুপচাপ আবিদের কথা শুনে যাচ্ছে, কিছু বলার ভাষা নেই। বিয়ের পরে সে বুঝেছিল সন্তানকে ঘিরে আবিদের মনে অনেক আবেগ আছে, কিন্তু নিধি তখন সন্তানের ঝামেলা চায়নি, তাই আবিদের অগোচরে এই পথ অবলম্বন করেছিল। কিন্তু সত্য কখনোই মাটি চাপা দেওয়া যায় না। আবিদের কাছে সত্যটা ধরা দিলই, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার মনে কষ্ট দিয়েছি, অনেক বড় পাপ করেছি, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা আমার কাছে নয়, আল্লাহর কাছে যাও। তার নিয়ামতকে তুমি প্রত্যাখ্যান করার মতো অপরাধ করেছে। আবিদ উঠে বেডরুমে চলে গেল। নিধি বসে বসে কাঁদতে লাগলো। সত্যিই সে বড় পাপ করে ফেলেছে। সাময়িক সুখের মোহে সন্তানের সুখকে সে প্রত্যাখ্যান করেছে। 5 বছর পর রাত্রি তার অস্পষ্ট সুরে বা 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 করে যাচ্ছে। আবিদ ছোট্ট রাত্রির নাকে নিজের নাক ঘষে দিয়ে বলছে, বাবা বলো, সুন্দর করে বলো, তাহলে তোমায় নিয়ে ঘুরতে যাব। রাত্রি খুশিতে হাত পা নাড়তে শুরু করলো আর অস্পষ্ট সুরে বা 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 উচ্চারণ করতে লাগলো, যেন সে বুঝতে পেরেছে ঘুরতে যাওয়ার কথাটা। নিধি নিষ্পলকভাবে তাকিয়ে আছে। এমন দৃশ্য হয়তো আরো আগেই দেখতে পেত, কিন্তু তার একটা সিদ্ধান্তের কারণে দেরি হলো। তবে মেয়েটাও যেন খুব রাগী। আজ 2.5 বছর হলো, তবুও মা শব্দটা রাত্রির মুখে ফোটেনি, অথচ সন্তানের মুখের প্রথম বলি হয় মা। হয়তো ছোট্ট রাত্রি নিধির সাথে আড়ি নিয়েছে, তবে নিধি এখন খুশি। সে বুঝতে পেরেছে মাতৃত্বের সুখ অন্যান্য সকল সুখের ঊর্ধ্বে।